আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। প্রিয় দর্শক, বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর, সাথে ব্রেকিং খবর আছে। আজ ১৩ মে রাত ৯:৩০ বাংলাদেশ সময়। যারা দেখছেন আমাদের চ্যানেল, সবার জন্য ভালোবাসা, দোয়া। তুরস্ক এবং ইরান নতুন আদলের চমক নিয়ে হাজির হচ্ছেন, এই খবরটি দিয়ে শুরু করছিলাম। পাকিস্তান, ইন্দোনেশিয়া, সৌদি আরব এবং কাতার তারা প্রবেশ করছেন। ইরান তো আছেই। মুসলিম দেশগুলো ইরান এবং আমেরিকার এই আক্রমণে কিছু বিষয় বুঝতে পেরেছে যে অনৈক্যের জালে তারা পুরে শেষ হয়ে যাবে। পাশাপাশি রাশিয়া শয়তান 2 মাঠে নামিয়ে বিশ্বকে আবার চমকে দিল। মধ্যপ্রাচ্যে কি নতুন কোনো ন্যাটো তৈরি হচ্ছে? অনেক রকম খবর আছে বাতাসে। আমরা সেই খবরগুলো আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে দেওয়ার চেষ্টা করছি। প্রথম যে খবরটি দিয়ে শুরু করতে চাই, তুরস্ক। তুরস্কের কান ফাইটার, পঞ্চম প্রজন্মের স্টিলথ প্রযুক্তির যে ফাইটার জেট তুরস্ক তৈরি করেছে, এটি বলা চলে পৃথিবীকে নতুন কিছু ডাইমেনশনে, নতুন কিছু উদ্ভাবনে চমকে দিতে পারে। ইতিমধ্যে পাকিস্তান তুরস্কের সাথে 15 বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করেছে, প্রায় 65 থেকে 68 এরকম সংখ্যাটা। তারা কান ফাইটার নেবে তুরস্কের কাছ থেকে। ইন্দোনেশিয়া তারা 45টির মতো এই ফাইটার জেট নেবে 10 বিলিয়ন মার্কিন ডলার চুক্তির মাধ্যমে। বলা হচ্ছে কাতার এবং সৌদি আরব নাম লেখাতে যাচ্ছে। সৌদির সাথে তুরস্কের এই বিষয়ে কথা চলছে এবং বলা হচ্ছে যে সৌদি আরব 100 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে তুরস্কে। আমরা বাংলাদেশকে দেখতে চাই তুরস্কের সাথে সামরিক এই চুক্তির মধ্যে, কারণ বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু তার নিকটই আছে এবং বাংলাদেশের বিমান বাহিনী খুবই দুর্বল অবস্থায় আছে। যদিও নতুন যিনি আছেন তিনি দৌড়ঝাঁপ করছেন, আমি জানি না ভারতের ভয়ে গুটিয়ে যাবেন না শেষ পর্যন্ত সফল হবেন, সেটা আমরা দেখার অপেক্ষায় থাকব। তুরস্ক এই কার্ন ফাইটার তৈরির পুরো মেশিন সবকিছু তারা নিজেরা তৈরি করেছে, কারো কাছ থেকে কোনো কিছু ঋণ বা হাওলাত করতে হয়নি বা কিনতে হয়নি। তো বলা হচ্ছে যে পাকিস্তান তার দেশে এই কারখানাটি তৈরি করবে তুরস্কের সাথে পরিকল্পনা করে, কোলাবোরেশন করে, এবং তারা এখানে বসে এই ফাইটার জেট তৈরি করবে। ভবিষ্যতে চাইলে পাকিস্তান নিজেও বিক্রি করতে পারবে। একইভাবে ইন্দোনেশিয়াও তুরস্কের সাথে এই সামরিক চুক্তির মাধ্যমে তার দেশে এটি তৈরি করবে। সেই জন্য বললাম যেন বাংলাদেশ এই সামরিক চুক্তিতে এগিয়ে আসে। আমাদের বিমান বাহিনীকে তুরস্ক অনেক পথ এগিয়ে নিতে পারবে। তুরস্ক এই মুহূর্তে মুসলিম দেশগুলোর মধ্যে শুধু নয়, ইউরোপ বা ন্যাটোর মধ্যে একটা শক্তিশালী পজিশনে আছে সামরিক শক্তির দিক থেকে। যদিও তুরস্ক খুব বেশি প্রচার করে না, তারা একটার পর একটা চমক দেখাচ্ছে এরদোয়ানের এই শাসনকালে। তো আমরা তারেক রহমানের শাসনকালে বাংলাদেশের বিমান, সেনাবাহিনী, এয়ারফোর্সকে, কি বলে, নৌবাহিনীকে একটা উন্নত জায়গায়, একটা কি বলবো, মর্যাদার জায়গায় দেখতে চাই। শুধু এই কার্ন ফাইটার জেট তৈরি করছে বিষয়টা এরকম নয়। তুরস্ক, কাতার তারা সৌদি আরবের মতো পাকিস্তানের সাথে একটি চুক্তি করতে যাচ্ছে। সৌদি আরব যেমন পাকিস্তানের সাথে চুক্তি করেছে, যদি পাকিস্তান কখনো আক্রান্ত হয় সৌদি আরব এই যুদ্ধে জড়াবে, যদি সৌদি আরব আক্রান্ত হয় তাহলে পাকিস্তানের যুদ্ধে জড়াবে। যে কারণে ইরান যখন সৌদি আরবে অ্যাটাক করেছে, একাধিকবার পাকিস্তান মধ্যস্থতায় এগিয়ে আসছে এবং এই বিষয়টি, এই চুক্তিটি ইরানকে স্মরণ করিয়ে দিয়েছে। পরবর্তী সৌদি এই বিষয়টি, পাকিস্তান এই বিষয়টি ইরানের সাথে সমঝোতার চেষ্টা করেছে, অনেকটা সমঝোতা করেছে।
এখন তুরস্ক বলছে তার প্রযুক্তি তিনি পাকিস্তানকে দিয়ে সহযোগিতা করবেন, পাকিস্তান তার নিউক্লিয়ার দিয়ে তুরস্ককে সহযোগিতা করবে, যদিও তুরস্ক একটি ন্যাটো রাষ্ট্র। একইভাবে কাতারও পাকিস্তানের সাথে একটা সামরিক চুক্তি করতে যাচ্ছে, এমনটি আভাস মিলেছে পাকিস্তানের কয়েকটি গণমাধ্যমের সূত্র ধরে। প্রিয় দর্শক, পাকিস্তানের মতো একটি দেশ তার প্রতিবেশী শত্রু, একটা বড় কি বলবো শক্তিশালী দেশ, পৃথিবীর অন্যতম একটি পরাশক্তির কাছে পৌঁছানোর মতো একটি দেশ ভারত, তার সাথে 4 দিনের যে লড়াইটা করেছিল সেই লড়াইতে ভারতের গুরুত্বপূর্ণ যুদ্ধ বিমান খেয়ে দিয়েছিল এবং অল্প সময়ের ব্যবধানে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে যুদ্ধবিরতিতে পৌঁছতে বাধ্য হয়েছেন, কারণ পাকিস্তান কয়েক ঘন্টার মধ্যে তাকে ভাঁজ করে ফেলেছিল। সেই পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত এটা যদি ভারত ঠিক করে দেয়, আমি মনে করি বাংলাদেশের স্বাধীন হওয়ার কোনো প্রয়োজন নাই। যদি বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র বলতে হয় তাহলে বাংলাদেশকে অবশ্যই পাকিস্তান, চীন, তুরস্কের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে, কারণ এরা পেছন থেকে ছুরি মারবে না, বাকিরা পেছন থেকে মারবে, সেটা আমেরিকা বলি সেটা ভারত বলি। যদিও লালমনিরহাটে আমাদের যেই হ্যাঙ্গার বসানো হয়েছে, এয়ারবেস তৈরি হচ্ছে, সেখানে ইতালি থেকে কিছু ফাইটার যেটা আনা হচ্ছে এমন তথ্য আমরা পেয়েছি। তো এই মুহূর্তে ইন্দোনেশিয়া, সৌদি আরব, কাতার, পাকিস্তান, তুরস্ক এরা একটা সামরিক চুক্তি, শুধু না সামরিক জোট করার পরিকল্পনা করছে, সেখানে আরো কিছু দেশ জড়াতে পারে এবং ভবিষ্যতে এই জোটে ইরানও আসতে পারে। এই জোটে ইরান আসবে কি আসবে না, থাকবে কি থাকবে না, তা ডিপেন্ড করছে আমেরিকা এই যুদ্ধে হারবে কি হারবে না তার উপরে। কারণ এই মুহূর্তে ইরানকে যারা কদিন আগেও এই যুদ্ধটা শুরুর আগে ইরানকে পাত্তাই দিত না, তারাও গোপনে ইরানকে বস বলছে, বস তোমাকে স্যালুট, তুমি যা করছো অনেক কিছু, এটা আমরা পারিনি তাই আমরা হুজুর হুজুর করেছি আমেরিকাকে, তুমি করে দেখিয়েছো, এখন আমাদের বুকের সাহস বেড়ে গেছে। তো এই ইরান এই মুহূর্তে তারা একটি মুসলিম জোটে যদি আসে, সেই জোটটি যদি সৌদি আরব, কাতার, কুয়েতের মতো দেশও থাকে, তুরস্ক, পাকিস্তান থাকে, তাহলে ইসরায়েলের ঘুম হারাম হয়ে যাবে, কনফার্ম থাকেন। দর্শক, দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর হলো লেবানন এবং ইসরায়েলের মধ্যে ব্যাপক খেলা চলছে। দক্ষিণ লেবাননের অনেক আবাসন দখলে নেমেছে নেতানিয়াহু বাহিনী। যারা যে বাড়িগুলো দখল করেছে সেই বাড়িগুলোতে আবার হিজবুল বাহিনী ড্রোন এবং কাউন্টার অ্যাটাকের মাধ্যমে তাদেরকে সোজা ওপারে পাঠাচ্ছে। আজকে 7 জনের মতো নেতানিয়াহু বাহিনীর আইডিএফ সেনা ওপারে চলে গেছে। একটি বাড়িতে ড্রোন অ্যাটাকে 5 জন এবং অপর জায়গায় আরো 2 জনকে ওপারে পাঠানো হয়েছে। বলা হচ্ছে লেবানিজ বাহিনী বা লেবাননের হিজবুল বাহিনী তারা ড্রোন দিয়ে সেই বাড়িটিতে অভিযান চালায় এবং নিখুঁতভাবে তাদেরকে ওপারে পাঠায়। শুধু একটি নয়, আরো একাধিক আক্রমণ এবং পাল্টা আক্রমণের ঘটনা ঘটছে এবং লেবাননে এখন ব্যাপক আকারে খেলা চলছে। ইরাকে দখলদারদের অর্থাৎ ইসরায়েলের একটি গোপন ঘাঁটি পাওয়া গেছে। এটি গণমাধ্যমে আসার পর ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। বলা হচ্ছে যে এই ঘাঁটি থেকে সৌদি আরবে কয়েক দফা আক্রমণ করেছে ওই বাহিনী আর কি, নেতানিয়াহু বাহিনী, এবং এই দোষ ইরানি মিলিশিয়াদের ঘাড়ে চাপাবার চেষ্টা করা হয়েছে, যেটি এখন সৌদি আরব এবং ইরান দুই পক্ষই বুঝেছে। অর্থাৎ ইরানের প্রতিবেশী একটি দেশ খুব কাছে বসে এখানে একটি গোপন ঘাঁটি তৈরি করে এখান থেকে ফলস ফ্ল্যাগ অপারেশন করছে কে? ইসরায়েল আরবের বিরুদ্ধে, কিন্তু দোষ চাপাচ্ছে ইরানের বিরুদ্ধে। ইরান আরবের কোনো সাধারণ মানুষের বা রাষ্ট্রের ক্ষতি করেনি। ইরান যে কাজগুলো করেছে সেটা হলো মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট জায়গাগুলোতে হিট করেছে। ইরান যে কাজটি করেছে মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করেছে, কিন্তু যখনই আরবের কোনো তেল ক্ষেত্র, কোনো প্রাইভেট প্রতিষ্ঠান বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আক্রমণ হয়েছে,
ইরান সঙ্গে সঙ্গে খোঁজ খবর নিয়ে বলছে যেগুলো আমরা করিনি। তাহলে কারা করেছে, কোত্থেকে হয়েছে? অবশেষে জানা গেছে, আমার চেহারা আটকে গেছে না, আমার চেহারা কি এখনো আটকে আছে? আপনারা একটু কমেন্ট করে বলবেন। তো ইরান এখন বলছে বিশ্বকে, দেখো তোমাদের বন্ধুরা যাদের জন্য তোমরা ইরানের বিরোধিতা করছো, তারা কিভাবে ফলস ফ্ল্যাগ অপারেশন করে আমাদের মধ্যে লড়াইটা শুরু করতে চাচ্ছে, আমাদেরকে বাজিয়ে দিচ্ছে, আমাদের মধ্যে বিরোধ তৈরি করছে। হে মাথামোটা আরব জাতি, তোমরা যদি বোঝো তাহলে লক্ষ্য করো, আমরা দখলদার নই, আমরা সম্প্রসারণ নীতি মানে মেনে চলি না, আমরা ভ্রাতৃত্বের বন্ধনে থাকতে চাই। তোমরা আমাদের শত্রু বলছো, আর তোমাদের বন্ধুরা তোমাদের হিট করে, তোমাদের ক্ষতি করে আবার আমাদের সাথে লড়াই করাচ্ছে। কি ভাই, নো নো কেন? ওকে, আপনারা কি দেখতে শুনতে পাচ্ছেন? কোনো প্রবলেম আছে এখন? আর হঠাৎ করে লাইভের মধ্যে আমি আউট হয়ে গিয়েছিলাম। ও, তো এই পরিস্থিতির মধ্যে ইরাক তার দুঃখ প্রকাশ করেছে এবং ইরাক বলছে এটি তারা জানতো না, এবং ইরাকের উপরও হামলা করেছে তারা। তো এই মুহূর্তে ইরান এমন একটি পলিসি নিয়ে এগুচ্ছে যেটা মধ্যপ্রাচ্য শুধু নয়, মুসলিম জাতির জন্য অনেক বড় বার্তা বহন করছে। কিরকম? ইরান নতুন করে ঘোষণা দিয়েছে যে হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনীর কোনো অস্ত্রের জাহাজ, সেটা যুদ্ধ বিমান, ড্রোন, মিসাইল, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যেটাই হোক, আমেরিকার কোনো অস্ত্রবাহী, ইকুইপমেন্টবাহী সামরিক যন্ত্রাংশ বা সামরিক অস্ত্রের কোনো চালান যদি হরমুজ প্রণালীতে ঢুকে, ইরানের বাহিনীকে বলা হয়েছে তোমরা প্রথম তাকে ওয়ার্নিং দিয়ে ডেকে আনবা, যদি না আসে সরাসরি ডুবিয়ে দিবা, হিট করবে, আক্রমণ করবে। যখন ডোনাল্ড ট্রাম্প চীন সফরে রয়েছেন, চীনকে দিয়ে ইরানকে কিছু বার্তা দেওয়ার জন্য, তখন ইরান আমেরিকাকে দুটো বার্তা দিয়েছে। এক, তাদের দেশে আজকে দুটো ভূকম্পন হয়েছে, ধারণা করা হচ্ছে কোনো ভূগর্ভস্থ নিউক্লিয়ার টেস্ট হয়েছে কিনা। অনেকগুলো গণমাধ্যম বলছে 4.3, 4.5 মাত্র যে দুটো ভূমিকম্প হয়েছে একদম রাজধানীর কাছাকাছি জায়গায়, এটা ইরানের নিউক্লিয়ার টেস্ট কিনা, মানে ডোনাল্ড ট্রাম্পকে বিশেষ কোনো বার্তা দেওয়া হলো কিনা। দ্বিতীয়টি হলো, আজ তারা ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো জাহাজ এই অঞ্চলে প্রবেশ করলে অস্ত্র সহ সেটাকে ইরান আটক করবে। যদি বাধা আসে বা কোনো কারণে তারা কথা না শুনে, তাহলে সঙ্গে সঙ্গে আক্রমণ করে উড়িয়ে দিতে হবে, ডুবিয়ে দিতে হবে। এই ঘটনা থেকে কি ক্লিয়ার হলো? ইরান আমেরিকাকে কোনোভাবে ছাড় দিতে রাজি না, কোনোভাবেই ছাড় দিতে রাজি না। আমেরিকা তার অস্ত্র নিয়ে এই অঞ্চলে প্রবেশ করতে হলে এই অঞ্চলে ঢুকতে হবে। রেড সি অর হরমুজ প্রণালী, এই দুটো ইরানের কন্ট্রোলে আছে। রেড সি বা বাবুল মান্দাব, এই পথে আছে ইয়েমেনের হুতিরা, আর হরমুজ প্রণালীতে আছে ইরান। এবং এই দুটো অঞ্চল ছাড়া এই অঞ্চলে গালফে প্রবেশ করতে পারবে না। বহু পথ পাড়ি দিয়ে আফ্রিকা হয়ে অনেক কাহিনী করে আসতে হবে। তো এই পরিস্থিতির মধ্যে ইরান বলছে তার বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে এবং মার্কিন কোনো অস্ত্রের জাহাজ পেলে সেটাকে সঙ্গে সঙ্গে আটক করতে অথবা অ্যাটাক করতে। এই পরিস্থিতির মধ্যে বলা যাচ্ছে যে চরম টেনশনে পড়ে গেছে আমেরিকা। এখন ডোনাল্ড ট্রাম্প, তিনি 13 তারিখ আজকে রওনা হয়েছেন চীনে, পৌঁছবেন বা পৌঁছেছেন। 14-15 2 দিন শি জিনপিং এর সাথে বৈঠক করবেন এবং পুরো একটি বহর নিয়ে গেছেন, তার বাণিজ্যিক বহর, এক্সপার্ট, সামরিক বহর, অনেককে নিয়ে তিনি চীনে গেছেন বড় আশা নিয়ে। চীনের কাছে হাত পাতবেন, কি করে ইজ্জত নিয়ে বাঁচতে পারলেন তিনি।
তার তো প্যান খুলে ফেলছে, এখন জায়গাটার জন্য বহাল রাখি ইরান, এটার জন্য গেছে। তো এই পরিস্থিতির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট কি নিয়ে আসবেন চীন থেকে সেটা বলা মুশকিল, তবে ইরান তাকে যে ছাড় দিবে না সেটা কনফার্ম। এর মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে ঘোষণা দিয়েছেন, রাশিয়া 35,000 কিমি 35,000 কিলোমিটারের রেঞ্জের সারমাত মিসাইল, নিউক্লিয়ার মিসাইল, পারমাণবিক মিসাইল উৎক্ষেপণ করছে, পরীক্ষা চালিয়েছে, যেটার বাংলা নাম শয়তান 2। বলছে পৃথিবীর কক্ষপথ ঘুরে এটি আবার তার স্থানে ফিরে আসতে পারে এবং এটি পুরো পৃথিবীকে চক্কর দিতে পারে, সারমাত বা শয়তান 2। রাশিয়ার এই মিসাইল একসাথে একাধিক ওয়ারহেড বহন করতে পারে। এমন একটি সময় রাশিয়া এটি উৎক্ষেপণ করলো যখন আমেরিকা ইরানের মধ্যে দর কষাকষি চলছে। বিশ্লেষকরা বলছেন রাশিয়ার এই মিসাইলটি, নিউক্লিয়ার মিসাইলটি এই মুহূর্তে নিকট সময় আর কোনো দেশের হাতে নেই, এত লং ডিস্টেন্সের মিসাইল। দর্শক, আরেকটি খবর দিয়ে আমি শেষ করতে চাই। আরবের দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে কিন্তু আস্তে আস্তে মাঠে নামছে, অর্থাৎ আরবের দুটো দেশ, কাতার এবং সৌদি আরবের দুজন গুরুত্বপূর্ণ প্রিন্স, যারা রাষ্ট্রীয় খুব গুরুত্বপূর্ণ পদে ছিলেন, তারা এখন প্রকাশ্যে কথা বলছেন এবং তারা বুঝতে পারছেন এবং তারা ইরানের কাছে এই বার্তাগুলো দিচ্ছেন বারবারই যে আমাদের মধ্যে যে বিরোধটা বেজেছে এটা লাগিয়েছে কিন্তু ওই দেশটি। বুঝছেন তো? আপনারা কি বুঝছেননি কোন দেশের কথা কইছি আমি? সো আমাদেরকে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। তাদের গণমাধ্যম দিয়ে আমাদের উপর প্রোপাগান্ডা চলছে যেমন, আবার আমাদের মধ্যে অনৈক্য তৈরি করে গ্রেটার ইসরায়েল তৈরির যেই মূল প্ল্যানে তারা কাজ করছে, এটা কোনোভাবে সম্ভব হবে না যদি আমরা ঠিক থাকি, আর তখনই সম্ভব হবে যখন আমরা বিভাজিত হয়ে যাব। তো এই পরিস্থিতির মধ্যে ইরান চাইছে বা আরবগুলো চাইছে, একমাত্র আরব আমিরাত ছাড়া তারা ভেতরে ভেতরে পাকিস্তান তুরস্কের মাধ্যমে মধ্যস্থতা করে একটি জায়গা তৈরি করতে চাচ্ছে, যে কারণে তুরস্ক এটি বলয় তৈরি করছে, একটা ঐক্যের ভিত্তি তৈরি করছে যেখানে আরো মুসলিম দেশগুলো আসবে, মিশরও থাকতে পারে, যাতে করে আগামী দিনগুলোতে যারা দখলদারিত্ব চালাবে তাদের বিরুদ্ধে জোট একসাথে কাজ করতে পারে। যদি ন্যাটো পারে, যদি পশ্চিমা দুনিয়া পারে, তাহলে মুসলিম বিশ্বের এটা হতে সমস্যা কোথায়? ওয়াইসি নাম্বার ঠুটো জগন্নাথ দিয়ে কিছু হবে না, এখন সামরিক জোট করা খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, কোনো প্রশ্ন আছে আপনাদের? শাহিন সিঙ্গাপুর। ও দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।